প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে বিবিএ অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সের উপরে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং বিভিন্ন অধ্যায়ের উপরে আমরা ক্লাস নিয়ে থাকি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় অ্যানালাইসিস অফ কস্টের উপরে একটি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের টপিকস হচ্ছে ফার্মের ভারসাম্য, অর্থাৎ ফার্মের ভারসাম্য নির্ধারণ করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অর্থাৎ ফার্মের সিদ্ধান্ত গ্রহণ, মোট আয় এবং মোট ব্যয়ের পরিপ্রেক্ষিতে ফার্ম যে সিদ্ধান্ত গ্রহণ করে তার উপরে আমরা আজকে ক্লাস নেব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফার্মের সিদ্ধান্ত গ্রহণ, কিভাবে ফার্ম সিদ্ধান্ত গ্রহণ করে এবং পণ্যের আয় এবং ব্যয়ের মাধ্যমে, অর্থাৎ একটি ফার্ম মোট আয় এবং মোট ব্যয়ের বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ভারসাম্য পৌঁছায় সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ ফার্মের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখব যে মোট আয় ও মোট ব্যয়ের মাধ্যমে মোট আয় ও মোট ব্যয়ের মাধ্যমে ফার্মের ভারসাম্য বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, মোট আয় ও মোট ব্যয়ের মাধ্যমে ফার্মের ভারসাম্য বিশ্লেষণ কিভাবে? আমরা জানি যে মোট আয় ও মোট ব্যয়ের ব্যবধান হতে ফার্মের যে মুনাফা সেটি আমরা পেয়ে থাকি। অর্থাৎ মোট আয় ও মোট ব্যয়ের ব্যবধান হতে ফার্মের মুনাফা সম্পর্কে জানা যায়। অর্থাৎ পণ্যের বিক্রয় থেকে প্রাপ্ত ফার্মের মোট আয় থেকে আমরা যখন উৎপাদনে মোট ব্যয় বাদ দিব এবং তারপরে যে অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট অংশই হলো ফার্মের মুনাফা। অর্থাৎ পণ্যের বিক্রয়লব্ধ আয় থেকে উৎপাদন বাবদ খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই বলা হয় ফার্মের মুনাফা। যেমন আমরা বলতে পারি যে মুনাফা ইজ ইকুয়াল টু, অর্থাৎ মুনাফা ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, যেখানে ইজ ইকুয়াল টু মুনাফা, টিআর হচ্ছে মোট আয়, টিসি হলো মোট ব্যয়। অর্থাৎ ফার্মের উৎপাদিত পণ্যের মোট আয় থেকে যখন আমরা উৎপাদিত ব্যয় বাদ দিব, উৎপাদিত মোট ব্যয়, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় আমরা যখন বাদ দিব তখনই আমরা মুনাফা পাবো।
এভাবে আমরা ফার্মের মুনাফা নির্ধারণ করতে পারি। অর্থাৎ আমরা জানি যে ফার্মের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যে কোনো ফার্মেরই মূল উদ্দেশ্য থাকে মুনাফা সর্বাধিক করা। তাই ফার্ম সেজন্য কি করে, এমতো অবস্থায় বা ফার্ম সেজন্য এমনভাবে উৎপাদন পরিচালনা করে যেন মোট আয় এবং মোট ব্যয় রেখার ব্যবধান সর্বোচ্চ হয়। উৎপাদন যে অর্থাৎ উৎপাদনের যে স্তরে মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বোচ্চ হয় সেখানেই ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করে বা ফার্মের সর্বাধিক মুনাফা অর্জিত হয় তথা ফার্ম ভারসাম্য লাভ করে। আমরা এই অবস্থাটিকে একটি চিত্রের দ্বারা ব্যাখ্যা করব। তার আগে বলে নিই যে ফার্মের যখন মূল উদ্দেশ্যই থাকে মুনাফা সর্বোচ্চ করা, তো সেজন্য ফার্ম কি করে, সে উৎপাদন কার্য এমনভাবে পরিচালনা করে যেখানে উৎপাদনের যেই স্তরে মোট আয় এবং মোট ব্যয় টিআর এবং টিসি এর ব্যবধান যেখানে সর্বোচ্চ হয় সেখানেই ফার্মের মুনাফা সর্বাধিক হয় এবং ফার্ম ভারসাম্য লাভ করে। শিক্ষার্থী, আমরা এখন একটি চিত্রের মাধ্যমে এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা দুটি অক্ষ নিলাম। ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে অর্থাৎ ও ওয়াই অক্ষে আমরা ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে আমরা ধরলাম টিআর এবং টিসি মোট আয় মোট ব্যয় টিআর টিসি। এখানে আমরা চিত্রটি যেভাবে অঙ্কন করব, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো। এম এম টি কিউ ডট টিআর এবং টিসি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা চিত্রে যে বিষয়টি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি সে বিষয়টি হচ্ছে যে আমরা একটি চিত্রের মাধ্যমে কিভাবে ফার্ম যে টিআর এবং টিসির ব্যবধান সর্বোচ্চ হয় সেই অবস্থাটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। যে প্রথমে আমরা বললাম যে ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে এবং ও ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে মোট আয় এবং মোট ব্যয় যেটাকে আমরা বলতেছি টিআর এবং টিসি। আমরা প্রথমেই দেখলাম যে ও এই শূন্য থেকে অর্থাৎ
জিরো পয়েন্ট থেকে যে রেখাটি যাত্রা শুরু করলো সেটি হচ্ছে টিআর রেখা অর্থাৎ মোট আয় রেখা। উৎপাদন শুরুতে অর্থাৎ উৎপাদনের শুরুতে টিআর শূন্য থাকে, তাই টিআর রেখাটি শূন্য থেকে যাত্রা শুরু করেছে। অপরদিকে টিসি রেখা অর্থাৎ মোট ব্যয় রেখা, আমরা জানি যে উৎপাদন শুরুর আগেই একজন উৎপাদককে ব্যয় করতে হয়। সেজন্য যেহেতু টিসির ভিতরে এএফসি নামক একটি অর্থাৎ টিএফসি নামক একটি খরচ আছে অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট, সেই খরচটি যেহেতু একটা নির্দিষ্ট পথ পর্যন্ত হয়ে থাকে সেজন্য আমাদের এই টিসি রেখাটি একটু উপর থেকে যাত্রা শুরু করলো। আমরা টিসি রেখাটি দেখলাম যে প্রথমে ক্রমহ্রাসমান, তো পরবর্তীতে নিচের দিকে নামে, তারপরে আবার ক্রমবর্ধমান হয়ে উপরের দিকে উঠে যায়। এই হচ্ছে টিআর এবং টিসি রেখার যাত্রাপথ। আমরা দেখি যে টিআর এবং টিসি যাত্রাপথে দুই জায়গায় পরস্পরকে ছেদ করে। প্রথমেই দেখি আমরা যে শুরুর দিকে একবার ছেদ করে, অর্থাৎ টিআর যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং টিসি তখন ক্রমহ্রাসমান অবস্থায় একে অপরকে ছেদ করে। অন্যদিকে টিআর এবং টিসি আমরা দেখি ছেদ করছে, সেখানে আমরা দেখি যে টিআর এর অবস্থান হচ্ছে নিম্নগামী এবং টিসির অবস্থান হচ্ছে ঊর্ধ্বগামী। এভাবে দুটি জায়গায় আমরা দেখি টিআর এবং টিসি পরস্পরকে স্পর্শ করতেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো যে বিষয়গুলো লক্ষ্য করি সেটি হচ্ছে আমরা এখানে দুটি স্পর্শক দেখতে পাই, অর্থাৎ টিআর এবং টিসিতে দুটি স্পর্শক আমরা দেখতে পাই, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে এম। আমরা বলতেছি এবং এই স্পর্শক দুটি আমরা দেখি যে টিআর এবং টিসিকে স্পর্শ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে ও এক্স অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ দেখাইছি এবং ও ওয়াই অক্ষে আমরা টিআর এবং টিসি অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় ধরা হয়েছে। টিসি এবং টিআর রেখা হচ্ছে যথাক্রমে ফার্মের মোট ব্যয় এবং মোট আয় রেখা। চিত্র অনুসারে আমরা বলতে পারি যে ফার্মের উৎপাদন যখন ও কিউ ডট, তখন মোট ব্যয় মোট আয় টিআর এবং টিসি রেখার ব্যবধান সর্বোচ্চ। টিআর এবং টিসি রেখার ব্যবধান হচ্ছে সর্বোচ্চ। সেখানে আমরা দেখতে পাই যে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে, যেহেতু এখানে ব্যবধান সর্বোচ্চ তাই এখানে মুনাফা সর্বোচ্চ হবে, কারণ ও কিউ ডট এই উৎপাদন স্তরে টিআর এবং টিসি রেখার ডাল পরস্পর সমান্তরাল। প্রিয় শিক্ষার্থী, যে কথাটি বলছিলাম যে উৎপাদনের ও কিউ ডট এই স্তরে আমরা দেখি যে টিআর এবং টিসির ব্যবধান সর্বোচ্চ হয়, সেজন্য বলা হয়েছে এই অবস্থায় উৎপাদনের এই অবস্থায় ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে। কারণ আমরা দেখি যে টিআর এবং টিসিতে এই সর্বোচ্চ ব্যবধান অবস্থায় দুটি স্পর্শক আমরা পাই এবং টিসি এবং টিআর রেখার যে ঢাল পরস্পর এখানে সমান্তরাল, তাই টিআর রেখার উপর অঙ্কিত এ রেখা এবং এই টিসি রেখার উপর অঙ্কিত এম স্পর্শকের ঢাল পরস্পর সমান্তরাল। তাই এই ও কিউ ডট উৎপাদন স্তরে ফার্ম ভারসাম্য লাভ করবে এবং ও কিউ ডট হচ্ছে ফার্মের ভারসাম্য উৎপাদন। এজন্য ফার্ম এই ও কিউ ডট স্তরের পর উৎপাদন আর বাড়াবে না, আবার কমাতেও যাবে না, কেননা এই ও কিউ ডটের ডান দিকে কিংবা বাম দিকে সরে গেলে টিআর এবং টিসি রেখার ব্যবধান তথা মুনাফা কমে যাবে। সুতরাং বলা যায় যে এই ও কিউ ডট হচ্ছে এমন উৎপাদন স্তর যেখানে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতেছি যে এই যে ও কিউ ডট এটি হচ্ছে ভারসাম্য উৎপাদন স্তর। ভারসাম্য উৎপাদন স্তর হচ্ছে ও কিউ ডট, এটি হচ্ছে ভারসাম্য উৎপাদন স্তর। কারণ এই উৎপাদন স্তরের
ডান দিকে কিংবা বাম দিকে গেলে কি হবে, ফার্মের মুনাফা কমে যাবে। তাই ফার্ম এই অবস্থা থেকে ডান দিকে বা বাম দিকে যেতে চাইবে না। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি আবারও বলতে চাই যে এই OQ ডট উৎপাদন স্তরের পরে কিংবা আগে ফার্ম কখনো উৎপাদন করতে চাইবে না, কেননা এর ডান দিকে বা বাম দিকে উৎপাদন করতে গেলে ফার্মের মুনাফা কমে যাবে। তাই ফার্ম চাইবে যথাসম্ভব এই স্তরে উৎপাদন বজায় রাখতে। তাই এই উৎপাদন স্তরকে আমরা ভারসাম্য উৎপাদন স্তর বলা হয় বলবো। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্মের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কিভাবে কাজ করে, বা প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব ফার্মের ভারসাম্য বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই মোট আয় এবং মোট ব্যয়ের মাধ্যমে ফার্মের ভারসাম্য বিশ্লেষণ কিভাবে হয় সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এখন আমরা প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয়ের মাধ্যমে ফার্মের ভারসাম্য বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে বলেছি যে টিআর ও টিসি রেখার ডাল যেখানে সমান্তরাল বা সমান সেখানে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে। উল্লেখ্য যে টিআর রেখার ডাল হচ্ছে এমআর এবং টিসি রেখার ঢাল হচ্ছে এমসি। আমরা যেটা বলছি যে টিআর রেখার ডাল হচ্ছে এমআর, টিআর রেখার ডাল হচ্ছে এমআর এবং টিসি রেখার ঢাল হচ্ছে এমসি। সুতরাং আমরা এই টিসি থেকে আমরা এমসি পাই এবং টিআর রেখার ডাল থেকে আমরা এমআর পাই। এভাবে উৎপাদনের যে স্তরে প্রান্তিক আয় অর্থাৎ এমআর এবং প্রান্তিক ব্যয় এমসি পরস্পর সমান, সেই স্তরেই ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে তথা ফার্ম ভারসাম্য লাভ করবে। সুতরাং মুনাফা সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে এমআর ইজ ইকুয়াল টু এমসি, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে এমআর ইজ ইকুয়াল টু এমসি। এবং এই এমআর ইজ ইকুয়াল টু এমসি হতে হবে। তারপরে বলছে যে তবে এই শর্ত পালিত হলেই ফার্ম মুনাফা সর্বোচ্চ করতে পারবে না বা ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে এই কথা বলা যায় না। অর্থাৎ এমআর ইজ ইকুয়াল টু এমসি ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের একমাত্র শর্ত নয়, বরং ভারসাম্য উৎপাদন স্তরে অবশ্যই প্রান্তিক ব্যয় অর্থাৎ এমসি রেখা প্রান্তিক আয় এমআর রেখাকে নিচ দিক থেকে উপরের দিকে ছেদ করে উপরে উঠতে হবে বা উপরে উঠবে। অর্থাৎ ভারসাম্য উৎপাদন স্তরে এমসি রেখার ঢাল অবশ্যই এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। সুতরাং ফার্মের ভারসাম্যের জন্য দুটি শর্ত পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যখনই এই প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয়ের মাধ্যমে যখন আমরা ফার্মের ভারসাম্য বিশ্লেষণ করতেছি তখন আমরা বলতেছি যে এমআর ইজ ইকুয়াল টু এমসি রেখা যেখানে সমান হবে, অর্থাৎ এমআর ইজ ইকুয়াল টু এমসি যেখানে সমান হবে সেখানে ভারসাম্য অর্জিত হবে এবং ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। তারপরে বলছে যে এমসি ইজ ইকুয়াল টু এমআর হলেই যে ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করবে এই কথা বলা যায় না। তবে অবশ্যই কি করতে হবে, মুনাফা সর্বোচ্চকরণ করতে হলে এমসি রেখা ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হতে হবে। এই দুটি শর্ত যদি পূরণ হয় তবেই ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। অর্থাৎ এমআর ইজ ইকুয়াল টু এমসি হতে হবে এবং পরবর্তীতে বলছে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হতে হবে। অর্থাৎ এমসি রেখার ঢাল অবশ্যই এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে, তবেই ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে
একটি বিষয় বলি, সেটি হচ্ছে এটি যদি হয় প্রয়োজনীয় শর্ত, হ্যাঁ এটি হবে প্রয়োজনীয় শর্ত। আমরা যদি বলি প্রথম বা প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ ফার্মের মুনাফা অর্জনের ক্ষেত্রে এমআর ইজ ইকুয়াল টু এমসি, এটি হচ্ছে ফার্মের প্রথম বা প্রয়োজনীয় শর্ত। তারপরে বলছে এমসি রেখার ঢাল এবং এমআর রেখার ঢাল এর চেয়ে বেশি হবে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করবে। এই কথাটি আমরা বলতে পারি যে এমসি রেখা ভাগ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। যে ক্ষেত্রে আমরা বলছি এটি হচ্ছে পর্যাপ্ত শর্ত, দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কথাটি বলছি যে আমরা যখন এমআর এবং এমসি রেখার মাধ্যমে যখন আমরা ফার্মের ভারসাম্য বিশ্লেষণের চেষ্টা করব, তখন আমাদের এই দুটি শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ এমআর ইজ ইকুয়াল টু এমসি হতে হবে, এটি হচ্ছে প্রথম বা প্রয়োজনীয় শর্ত। তার পরবর্তীতে বলছে যে এমসি রেখা অবশ্যই এমআর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করে উপরের দিকে উঠবে, এটি হচ্ছে পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওখানে একটি চিত্র আঁকবো এবং চিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে ফার্ম এমসি এবং এই এমআর রেখার মাধ্যমে মুনাফা সর্বোচ্চ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে আমরা দাম, আয় ও ব্যয় নির্ধারণ করা হয়েছে, বা এখানে আমরা চিত্রে দেখানোর চেষ্টা করছি যে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে বা নির্দেশ করা হয়েছে, এবং ও ওয়াই অক্ষে দাম, আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে। ভূমি অক্ষের সমান্তরাল করে এখানে একটি রেখা, যে রেখাটিকে এ আর ইজ ইকুয়াল টু এম আর দেখানো হয়েছে, এবং একটি ইউ আকৃতির রেখা যেটি এমসি রেখা দেখানো হয়েছে। সেই এমসি রেখাটি আমরা দেখতেছি এম আর রেখাকে দুটি জায়গায় সেট করছে, এ এবং বি বিন্দুতে। তো প্রিয় শিক্ষার্থী, চিত্রের বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই, আমরা প্রথমেই বলে নিই যে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত দুটি আবার একটু বলে নিই। যে প্রয়োজনীয় শর্ত হচ্ছে যে এমসি ইজ ইকুয়াল টু এমআর, যে বিন্দুতে এমআর ইজ ইকুয়াল টু এমসি হবে সেই বিন্দুতে ফার্ম ভারসাম্য বিন্দুতে পৌঁছাবে বা ভারসাম্য পৌঁছাবে। দ্বিতীয় এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখা অবশ্যই এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল। এমআর ও এমসি রেখার সাহায্যে আমরা চিত্রের সাহায্যে যে বিশ্লেষণটা করবো সেটা বলতে চিত্রে ও এক্স অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ দেখানোর চেষ্টা করেছি, এবং ও ওয়াই অক্ষে দাম, আয় ও ব্যয় ধরা হয়েছে। এ আর এবং এমআর রেখা হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা, যা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনুমান করা হচ্ছে, যা এমসি হচ্ছে প্রান্তিক
এমসি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা এবং এআর এবং এমআর হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। এমসি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। যেহেতু এখানে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনুমান করা হয়েছে, সেখানে সেজন্য এই এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল করে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে ও কিউ ডট উৎপাদন স্তরে দেখতে পাই যে এ বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা কি করছে, এই প্রান্তিক আয় রেখা পরস্পর সমান হয়েছে, অর্থাৎ এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে। আমরা এখানে দেখতে পাই যে এখানে এমআর এমসি ইজ ইকুয়াল টু এমআর হয়েছে, অর্থাৎ ভারসাম্যের প্রথম শর্তটি পালিত হয়েছে। ভারসাম্যে আমরা যে প্রথম শর্তটি দিয়েছি, যেখানে এমআর ইজ ইকুয়াল টু এমসি হবে, সেই শর্তটি এখানে পালিত হয়েছে, অর্থাৎ এই বিন্দুতে পালিত হয়েছে। তবে এই বিন্দুতে ফার্মের যে দ্বিতীয় শর্ত, সেই শর্তটি পূরণ হয়নি। দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, যেটি এখানে পালিত হয়নি। বা বলা হয়েছে যে এমসি রেখা ডাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখা ডাল হবে, যে শর্তটি এখানে পালিত হয়নি। কারণ এই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে উপরের দিক থেকে ছেদ করে নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ এই এমসি রেখা নিচের দিকে নেমে আছে, উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসছে এমআর রেখাকে ছেদ করে, যেটি কিনা দ্বিতীয় শর্তে পালিত হয়নি। তাই এমসি রেখার ডাল ইজ স্মলার দেন এমআর রেখার ডাল। এই বিন্দুতে আমরা দেখতে পাই যে এমসি রেখার ডাল ইজ স্মলার দেন এমআর রেখার ডাল, যা ভারসাম্যের দ্বিতীয় শর্তের বিপরীত। এবং ও কিউ ডট উৎপাদনের পর আমরা দেখতে পাই যে এমসি রেখা উৎপাদনের পর এমসি রেখা ঢাল স্মলার দেন এমআর রেখা। তাই ফার্ম ও কিউ উৎপাদন স্তরে উৎপাদন স্থির থাকলে বাড়তি মুনাফা থেকে বঞ্চিত হবে, অর্থাৎ এই বিন্দুতে যদি ফার্ম উৎপাদন স্থির থাকে, তাহলে সে বাড়তি মুনাফা থেকে বঞ্চিত হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত এমসি রেখার ডাল স্মলার দেন এমআর রেখার ডাল, ততক্ষণ পর্যন্ত ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। অর্থাৎ এমসি রেখার স্মলার দেন এমআর রেখার, যতক্ষণ পর্যন্ত এমসি রেখা স্মলার দেন এমআর রেখা হবে, ততক্ষণ পর্যন্ত ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। এভাবে চলতে চলতে আবার যখন বি বিন্দুতে উৎপাদনে পৌঁছাবে, সেখানে আমরা দেখতে পাই এই বি বিন্দুতেও আমরা দেখতে পাই যে এমআর ইজ ইকুয়াল টু এমসি। আমরা বি বিন্দুতেও দেখতে পাই এমআর ইজ ইকুয়াল টু এমসি, যা উৎপাদনের প্রথম এবং প্রয়োজনীয় শর্ত। বি বিন্দুতে আবার এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করে উপরের দিকে উঠেছে। তাই বি বিন্দুতে এমসি রেখার ডাল ইজ গ্রেটার দেন এমসি রেখার ডাল ইজ গ্রেটার দেন এমসি ডাল গ্রেটার দেন এমআর এর ঢাল। কিন্তু এই বিন্দুতে আমরা দেখতে পাই এমসি ইজ ডাল স্মলার দেন এমআর এর ঢাল। বাট এই বি বিন্দুতে আমরা দেখতে পাই যে উৎপাদনের প্রথম শর্ত এমআর ইজ ইকুয়াল টু এমসি পালিত হয়েছে, এবং দ্বিতীয় শর্ত যেটি বলা হয়েছে যে এমসি রেখার ডাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ডাল, এই শর্তটিও বি বিন্দুতে পালিত হয়েছে। কাজেই বি বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত পূরণ হয়েছে। সুতরাং এই ও কিউ ওয়ান উৎপাদন স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে, অর্থাৎ ফার্ম ভারসাম্য লাভ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কথা বলতে পারি যে ফার্ম যখনই, অর্থাৎ যে বিন্দুতে এমআর ইজ ইকুয়াল টু এমসি হবে, ফার্ম মুনাফা সর্বোচ্চ হবে, এই কথাটি বলা যায় না, বরং এমসি রেখার ডাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ডাল হবে, অর্থাৎ এমআর ইজ ইকুয়াল টু এমসি ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত নয়। অর্থাৎ আমরা এমআর ইজ ইকুয়াল টু এমসি, এটি ফার্মের প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত নয়। বাট এমসি রেখার ডাল, এমসির ঢাল গ্রেটার দেন এমআর এর ঢাল, এটি যখনই হবে তখনই আমরা বলবো ফার্মের ভারসাম্য অর্জিত হয়েছে। অর্থাৎ
এ বিন্দুতে নয়, বি বিন্দুতে ফার্মের ভারসাম্য অর্জিত হবে, কারণ বি বিন্দুতে এই ফার্মের দুটি শর্ত পূরণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টি জানলাম বা আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে যে আমরা সিদ্ধান্ত গ্রহণ, ফার্মের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথমে বলছি মোট আয় এবং মোট ব্যয় বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখালাম সেটি হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ফার্ম ভারসাম্যে পৌঁছাবে। এই দুটি বিষয়ে ফার্ম কখন কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিনিয়তই তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হচ্ছি। আশা করি তোমরাও আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকবে এবং এখান থেকে তোমরা যথেষ্ট উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি এবং সকলেই এই করোনাকালীন সময় নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে বাড়ির বাইরে, প্রয়োজনীয় যখনই অতীব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবো না এবং বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।